কেন সারা পৃথিবীর সবথেকে বড় টু হুইলার কোম্পানি হিরো হন্ডা আলাদা হয়েছিল? যে কোম্পানিটি একসময় একাই 50%-এর চেয়েও বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছিল এবং যার মার্কেট শেয়ারের ধারে কাছেও কোনো কোম্পানি ছিল না, সেই কোম্পানিটি হঠাৎ কেন সেপারেট হয়েছিল? জানতে হলে যেতে হবে সময়ের কিছুটা পেছনে। একটা সময় ছিল যখন স্কুটারের যুগ ছিল। প্রত্যেকটি সাধারণ মানুষের স্বপ্ন ছিল যে একটি স্কুটার, কিন্তু আস্তে আস্তে বাইক স্কুটারের জায়গা নিতে শুরু করলো। মানুষের প্রথম পছন্দ স্কুটারের বদলে মোটরসাইকেল হতে লাগলো এবং সেই মোটরসাইকেলটি হলো হিরো হন্ডা CD100। হিরো হন্ডা দুটি আলাদা কোম্পানি, হিরো গ্রুপ এবং হন্ডা মোটর। সময়টা ছিল 1956 সাল। বীজমোহনলাল মুঞ্জাল এবং তার ভাইয়েরা মিলে তৈরি করেছিল হিরো গ্রুপ। হিরো সে সময় সাইকেল পার্টস ম্যানুফ্যাকচারিং করতো, কিন্তু কিছুদিনের মধ্যে তারা ভাবলো সাইকেল পার্টস তৈরির চেয়ে সাইকেল প্রোডাকশন করলে কেমন হয়, কারণ সেই সময় সাইকেলের সেরকম কম্পিউটার ছিল না। তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা সাইকেল ম্যানুফ্যাকচারিং করবে। তারা তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতের লুধিয়ানাতে শুরু করলো। একটির পর একটি ভালো ভালো সাইকেল লঞ্চ করতে শুরু করলো তারা। ফলে তারা কিছুদিনের মধ্যে মানুষের কাছে বিশাল জনপ্রিয়তা লাভ করলো এবং মাত্র 10 বছরের মাথায় 1966 সালের দিকে হিরো সাইকেল প্রতি বছরে প্রায় 1 লাখের বেশি সাইকেল ম্যানুফ্যাকচারিং করতো। এতে বাকি কোম্পানিরা চিন্তার মধ্যে পড়ে গেল এবং এরপর 1974 সালের দিকে দিনে প্রায় 18,000 সাইকেল প্রোডাকশন করতে শুরু করলো হিরো সাইকেল। এর ফলে হিরো সাইকেলের নাম ওয়ার্ল্ডের লার্জেস্ট বাইসাইকেল ম্যানুফ্যাকচারের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয় এবং এটি পৃথিবীর সবথেকে বড় সাইকেল কোম্পানিতে পরিণত হয়। এবং এর কিছুদিনের মাথায় হিরো ম্যাজেস্টিক মোপেড বানাতে শুরু করলো, যেটা আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের মতন দেশগুলিতে বড় মাত্রায় সেল করা হতো। কিন্তু হিরো কোম্পানি ওনার বীজমোহনলাল মুঞ্জাল চিন্তা করে দেখলো ইন্টারন্যাশনাল মার্কেটে মোটরসাইকেলের বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করছে এবং এটি ভারতীয় বিজনেসের একটি ভালো স্কোপ হতে পারে, কারণ সেই সময় ভারতের মানুষের কাছে দুটি অপশন ছিল, এক স্কুটার, 2 মোপেড। এই সময় যদি ভারতে মোটরসাইকেল লঞ্চ করা যায় তাহলে ভারতেও একটি বড় মার্কেট তৈরি করতে পারবে। কিন্তু তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ইঞ্জিন, কারণ সেই সময় ভারতের কাছে ইঞ্জিনের টেকনোলজি ছিল না। কিন্তু বীজমোহনলাল মুঞ্জাল থেমে থাকার পাত্র ছিল না। তিনি ভেবে নিয়েছিলেন তিনি এই টেকনোলজি ভারতে নিয়ে আসবেন, কিন্তু এটার জন্য তার কাছে মাত্র একটি অপশন ছিল, এমন কোনো বড় ফরেন কোম্পানির সাথে কোলাবরেট করা যার কাছে বাইক ম্যানুফ্যাকচারিং করার ভালো এক্সপিরিয়েন্স থাকুক। এটা সেই সময় ছিল যে সময় কোনো ফরেন কোম্পানি ডাইরেক্ট ইন্ডিয়াতে এসে বিজনেস করতে পারতো না। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট রুলস অনুযায়ী যদি কোনো ভারতীয় কোম্পানি চায় তাহলে কোনো ফরেন কোম্পানির সাথে কোলাবরেট করে দুটি কোম্পানি একসাথে হয়ে ভারতে বিজনেস করতে পারবে। এবং এই কথা মাথায় রেখে বীজমোহনলাল মুঞ্জাল জাপানের সবথেকে বড় ব্র্যান্ড হন্ডার কাছে নিজের প্রপোজাল পাঠালো। হন্ডা সেই সময় পৃথিবীর সবথেকে বড় মোটরসাইকেল কোম্পানি ছিল এবং হন্ডা এই প্রপোজালে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ ভারতের মতো এত বড় মার্কেটে ব্যবসা করতে একটি ভালো স্কোপ পেল হন্ডা এবং ভারতের মতো এত বড় মার্কেট কে হাতছাড়া করবে। এবং দুটি কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হলো যে হিরো মোটরসাইকেলের বডি তৈরি করবে এবং হন্ডা তৈরি করবে ইঞ্জিন। এবং এই দুটি কোম্পানি একটি NOC সাইন করেছিল, যেটায় মেনশন ছিল কোনোদিনও তারা নিজেদের বিরুদ্ধে কোনো প্রোডাক্ট লঞ্চ করবে না। এই অ্যাগ্রিমেন্টে দুটি কোম্পানি খুশি ছিল, কারণ হিরো পেল হন্ডার কাছে ইঞ্জিন এবং হন্ডা পেল হিরোর কাছে ভারতে ব্যবসার সুযোগ। এবং হিরো হন্ডা তাদের প্রথম ফ্যাক্টরি হরিয়ানাতে স্থাপন করলো। কোম্পানি 1985 সালে হিরো হন্ডার প্রথম বাইক CD100 লঞ্চ করলো এবং এটি লঞ্চ হওয়ার সাথে সাথে বিশাল জনপ্রিয়তা লাভ করলো ভারত, বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশে। এবং তাদের এই মডেলটির বিশাল সাকসেসের পিছনে 3টি কারণ ছিল। প্রথম কারণ, সেই সময় বাইকটির ডিজাইন মানুষের মনে অন্যরকম জায়গা করে। সেকেন্ড কারণ, সেই সময় স্কুটারের বদলে বাইকে অনেক বেশি মাইলেজ দিত, যাতে মানুষের অর্থের অনেক বেশি সাশ্রয় হতে লাগলো। এই বাইকটির দাম তুলনামূলকভাবে অনেক কম রাখা হয়, কারণ এই কোম্পানিটি মিডিল ক্লাস ফ্যামিলিকে টার্গেট করেছিল। এই স্ট্র্যাটেজির ফলে আগামী সময়ে আরও জনপ্রিয়তা লাভ করে এই কোম্পানি এবং তাদের প্রথম বাইকের বিশাল সফলতার পর হিরো হন্ডা স্টিক লঞ্চ করলো এবং তার কিছুদিন পরে হিরো হন্ডা CD100 SS এবং হিরো হন্ডা CD100 ডিলাক্স লঞ্চ করলো। কিন্তু সে সময় হঠাৎ করে জাপানিজ কারেন্সি প্রচুর বেড়ে গেল, ফলে যে স্পেয়ার পার্ট জাপান থেকে ইম্পোর্ট হচ্ছিল তার দাম দিন দিন বেড়ে যাচ্ছিল। এর ফলে হিরো হন্ডার কাছে কমিউটার সেগমেন্টের বাইক বানানো মুশকিল হতে লাগলো এবং মার্কেটে অনেক বেশি কম্পিটিটর এসে গেল। ফলে হিরো হন্ডার মার্কেট দিন দিন কমতে শুরু করলো। বন্ধুরা, হিরো হন্ডা চাইছিল মানুষদের কম দামে ভালো প্রোডাক্ট দিতে, কারণ প্রথম থেকেই বললাম এই কোম্পানিটি সাধারণ মানুষ বা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বাইক তৈরি করত এবং সাধারণ মানুষের বিশ্বাস তারা অর্জন করেছিল, যেটা তারা ভাঙতে চাইছিল না। ফলে এই কোম্পানিটি লম্বা সময় ধরে লস করে প্রোডাক্ট বিক্রি করতে থাকে। পরে 1990 সালে ডিলারের এক্সচেঞ্জ প্রাইস রেগুলার হওয়ার পর কোম্পানিটি আসার আলো দেখলো এবং আবারও কোম্পানি প্রফিট করতে শুরু করলো। এটা সেই সময় ছিল যখন হিরো হন্ডার প্রফিট 10 মিলিয়ন ক্রস করে গিয়েছিল এবং 2001 সালে পৃথিবীর সবথেকে বড় টু হুইলার কোম্পানিতে পরিণত হলো হিরো হন্ডা, কারণ তাদের মার্কেটের শেয়ার 50%-এর চেয়েও বেশি ছিল এবং দীর্ঘদিন ধরে তারা তাদের মার্কেট শেয়ার ধরে রেখেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন দুটি কোম্পানি আলাদা হয়ে গেল? হন্ডা মোটর প্রথম থেকে জাপানের পুরনো এবং বড় বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল,
যা রাশিয়া এবং আমেরিকার মতন বড় দেশগুলিতে নিজেদের বাইক এক্সপোর্ট করত এবং বিশাল ব্যবসা করত। কিন্তু যখন হিরো হন্ডার বাইক ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করার কথা হলো, তখন হন্ডা মোটর সেটা রাজি হলো না, কারণ হন্ডা মোটর ভয় পেয়ে গেছিল। সেখানে হিরো হন্ডার বাইক সেল করলে হন্ডার নিজে একা এতদিন যে মার্কেট ধরে রেখেছিল সেই মার্কেট খারাপ হয়ে যেতে পারে। তাই হন্ডা চাইছিল হিরো হন্ডা শুধু ভারত এবং সাথে শুধু নেপাল, ভুটান এবং বাংলাদেশের মতো পাশের দেশগুলিতে ব্যবসা করবে, এর বেশি না, কারণ সে তো আগে থেকে একটা বিশাল মার্কেট তৈরি করে রেখেছে। আর এই দুই রকম মতভেদের ফলে এই দুটি কোম্পানির মধ্যে সম্পর্ক নষ্ট হতে শুরু করলো। কিন্তু হিরোর কাছে একটা বিশাল প্রবলেম ছিল, তারা এখনও অবধি বডি বানাতো এবং ইঞ্জিনের জন্য হন্ডার উপরে নির্ভর ছিল। অপরপক্ষে হন্ডা কারো প্রতি নির্ভর ছিল না, তার দুটি মার্কেট ছিল। হিরোর সাথে টাইপ করে যে মার্কেট শেয়ার পেত সে তো পেত, তার নিজেরও একা একটা বিশাল মার্কেট ছিল। এটা নিয়ে হিরো কোম্পানির ওনার বীজমোহনলাল মঞ্জাল চিন্তার মধ্যে পড়ে গেল। তিনি বুঝে গিয়েছিল এত মতবিরোধের ফলে তারা বেশি দিন একসাথে কাজ করতে পারবে না। যদি কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাকে ইঞ্জিনও নিজেকে ম্যানুফ্যাকচারিং করতে হবে। ফলে হিরো কোম্পানি ইঞ্জিনিয়ারদের একটা বিশাল বড় টিম বানালো এবং ইঞ্জিনের টেকনোলজি ডেভেলপ করতে শুরু করে দিল। এটা হন্ডার কাছে একটুও ভালো লাগলো না এবং এদের মধ্যে সম্পর্ক আরও বেশি খারাপ হতে লাগলো। ফলে তারা অ্যাগ্রিমেন্টের সময় যে এনওসি সাইন করেছিল, যাতে লেখা ছিল তারা একে অপরের বিরুদ্ধে কখনোই কোনো প্রোডাক্ট লঞ্চ করবে না, সেই অ্যাগ্রিমেন্টের কথা ভুলে গিয়ে হন্ডা ভারতে একটা নিজের সেপারেট ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু করে দিল, যেটার নাম দিল হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এবার হন্ডা নিজের বাইকের দাম সেই সেগমেন্টে লঞ্চ করতে শুরু করে দিল, যেখানে হিরো হন্ডা প্রথম থেকে তার বাইকগুলিকে লঞ্চ করে রেখেছিল এবং দামটিও একদম সেম রাখলো। ফলে হিরো হন্ডার কাস্টমার দুটি ভাগে বিভক্ত হতে শুরু করলো। ফলে হিরো গ্রুপকে অনেক বড় লসের মুখ দেখতে হলো এবং ফাইনালি 2010 সালে হিরো গ্রুপ এবং হন্ডা মোটর সব দিনের জন্য আলাদা হয়ে গেল। হিরো এবং হন্ডা দুটো কোম্পানি 26% শেয়ার ছিল, যেটা হন্ডা নিজের অংশের পুরো শেয়ার হিরো কোম্পানিকে $1.2 আরব বেচে দিল এবং ঠিক কিছুদিন পর হিরো কোম্পানি নিজের নাম বদলে হিরো মোটোকর্প রেখে দিল এবং পুরোটা নিজেই পরিচালনা করতে শুরু করলো। চলুন এবার জানবো এই দুটি কোম্পানি বর্তমানে কেমন অবস্থায় আছে। দুটি কোম্পানি সেপারেটের সময় তাদের মধ্যে একটি অ্যাগ্রিমেন্ট হয়েছিল, 2014 সাল অবধি হন্ডা নিজের ইঞ্জিনের টেকনিক্যাল সাপোর্ট হিরোকে দিতে থাকবে, সঙ্গে 4 বছর হিরোর কাছে পারমিশন থাকবে হিরো হন্ডা নামের বাইক মার্কেটে লঞ্চ করতে এবং বিক্রি করতে পারবে। এর বদলে হন্ডাকে রয়্যালটি বোনাস দিতে হবে। কিন্তু হিরোর কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, কারণ হিরোর কাছে কোনো ম্যানুফ্যাকচারিং প্লান্ট ছিল না এবং হন্ডার মতন এত অ্যাডভান্স টেকনোলজিও ছিল না। অনেক বাধা অতিক্রম করে আস্তে আস্তে 2015 সালে হিরো নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করলো এবং বিশাল ইনভেস্টমেন্ট করে নিজের প্রোডাক্ট ডেভেলপ করতে থাকলো এবং আস্তে আস্তে অনেকগুলো বাইক লঞ্চ করলো, যেমন প্যাশন প্রো, হিরো এক্সট্রিম। কিন্তু সবাই জানতো হিরো একটা সাইকেল ম্যানুফ্যাকচারার কোম্পানি ছিল, আর তাদের এই ইমেজ দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলবে এটা নিয়ে এক বিশাল প্রশ্ন ছিল। এই জন্য হিরো মোটোকর্প অনেক অ্যাড চালাতে শুরু করলো, নতুন জেনারেশনদের টার্গেট করলো, বড় বড় সেলিব্রিটিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালো। অপর প্রান্তে হন্ডা এমনিতে স্ট্যাবলিশ কোম্পানি ছিল এবং সফল কোম্পানি ছিল এবং সে আগে থেকে ভারতে প্ল্যান্ট খুলে নিজের প্রচুর পরিমাণে বাইক সেল করছিল এবং নামও করে নিয়েছিল। কিন্তু এই দুটি কোম্পানি এখনকার ফিনান্সিয়াল কন্ডিশন দেখলে আপনিও অবাক হবেন, কারণ 2011 সালে যেখানে হন্ডার নেটওয়ার্ক 55 বিলিয়ন ছিল, সেটা 2024-এ কমে $46 বিলিয়ন চলে এসছে। কিন্তু হিরোর টোটাল নেটওয়ার্ক 2011 সালে $7 বিলিয়ন ছিল, যেটা বেড়ে $7.8 চলে এসছে। এক সময় যাদের মার্কেট শেয়ার 50%-এরও বেশি ছিল, তাদের বর্তমান সময়ে হন্ডার 25% শেয়ার এবং হিরো 35% শেয়ার আছে। 2022 সালে হিরো মোটোকর্প 53 লাখ টু হুইলার বিক্রি করে ভারতের সবথেকে বড় টু হুইলার কোম্পানি হয়ে গেছে। অপর প্রান্তে হন্ডা এই লিস্টে সেকেন্ড পজিশনে আছে, কারণ 2022 সালে 14 লাখ টু হুইলার বিক্রি করেছে হন্ডা। 2019 সালে সারা পৃথিবীতে হিরো মোটোকর্প 78 লাখ বাইক সেল করে পৃথিবীর সবথেকে বেশি বাইক সেল করার রেকর্ড গড়ে তুলেছিল এবং এই কোম্পানিটি 10 কোটি টু হুইলার সেল করে পৃথিবীর সবথেকে বেশি বাইক সেলের রেকর্ড করেছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। বর্তমান সময়ে কে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে, হিরো নাকি হন্ডা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং নতুন নতুন আরও অজানা এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন পর্বে।